গঙ্গা ভার্সেস মঙ্গা। গঙ্গার গ্রামের থেকে 50 কিলোমিটার দূরে নদীর ধারে একটা গ্রাম ছিল। সেই গ্রামের লোকেদের যে কোনো কাজের জন্য 5 কিলোমিটার হেঁটে পাশের গ্রামে যেতে হতো। মাঝখানে তাদের নদীর ওপরে কাঠের সেতু পার হতে হতো। ওই গ্রামে রাজলক্ষ্মীর পরিবার থাকত। একদিন রাজলক্ষ্মীর স্বামী আর ছেলে কোনো কাজের জন্য শহরে যায়। রাজলক্ষ্মীর বৌমা রাধিকা গর্ভবতী ছিল। রাধিকার ওষুধ আনার জন্য রাজলক্ষ্মী পাশের গ্রামে যাওয়ার আগে, বৌমা রাধিকা সাবধানে থেকো, আমি তোমার ওষুধ আর প্রয়োজনীয় জিনিস আনার জন্য পাশের গ্রামে যাচ্ছি। আমি দুপুরের মধ্যে ফিরে আসব। যদি কোনো জিনিসের দরকার হয় তাহলে আমাকে ফোন করে দিও, ঠিক আছে? এই বলে ও বেরিয়ে পড়ে। তারপর রাজলক্ষ্মী নদীর ওপরের সেতু পার করে অন্য শহরে যায়। এদিকে রাজলক্ষ্মী প্রয়োজনীয় জিনিস আর ওষুধ নিয়ে বিকেলে ঘরে ফেরার জন্য যখন বের হচ্ছিল, সেই সময় আকাশে কালো ঘন মেঘে ছেয়ে যায়। খুব বৃষ্টি হওয়ার ছিল। ওই কালো মেঘ দেখে রাজলক্ষ্মী ভাবে, আরে আরে, মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি আসছে। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি পৌঁছাতে হবে, হয়তো নদীর উপরের সাঁকো ভেঙেও পড়তে পারে। এই চিন্তা করে ও তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য হাঁটতে থাকে। ও যা ভেবেছিল তাই, বৃষ্টি শুরু হয়ে যায় আর বৃষ্টি আস্তে আস্তে বাড়তেই থাকে। যতক্ষণে ও নদীর সাঁকোর কাছে পৌঁছায়, নদী পুরো জলে ভরে যায়। তাই দেখে রাজলক্ষ্মী, আরে আরে, এখন আমি বাড়ি ফিরবো কি করে? এখানে তো সন্ধে নেমে আসছে, বাড়িতে বৌমা একা আছে, তার উপর মা হতে চলেছে। হে ভগবান, তুমি রক্ষা করো ঠাকুর। এই ভেবে রাজলক্ষ্মী ঘাবড়াতে থাকে। যখন ও ওই চিন্তা করছিল, সেই সময় ওর বৌমা রাধিকার ফোন আসে। হ্যালো শাশুড়ি মা, আপনি কোথায়? সারা গ্রাম জলে ভরে গেছে শাশুড়ি মা, আমাদের ঘরেও জল ঢুকে গেছে শাশুড়ি মা। আমার খুব ভয় করছে শাশুড়ি মা, আমার পেটে খুব ব্যথা করছে। আপনি তাড়াতাড়ি ফিরে আসুন শাশুড়ি মা। আমি ব্যথা সহ্য করতে পারছি না শাশুড়ি মা, তাড়াতাড়ি আসুন না। এইভাবে যখন ও কথা বলছিল, তখন ফোন কেটে যায়। এদিকে রাজলক্ষ্মী এইসব কথা শুনে, হে ভগবান, আমার বৌমাকে তুমি রক্ষা করো। এখন আমি কি করে বাড়ি ফিরবো? ঠাকুর, সব দিক রক্ষা করো। এই বলে ও চিন্তায় ছটফট করতে থাকে। ওকে এইভাবে দেখে পাশে দাঁড়ানো এক ব্যক্তি, মাসিমা, আপনার দুশ্চিন্তার কারণ আমি বুঝতে পারছি। আপনি চিন্তা করবেন না, আমার গ্রামে গঙ্গা নামে একজন মহিলা থাকে। আপনি যদি ফোন করে ওনাকে সমস্ত ঘটনা জানান, তাহলে সে নিশ্চয়ই আপনাকে সাহায্য করবে। এই বলে ওই ব্যক্তি গঙ্গার নম্বরে ফোন করে রাজলক্ষ্মীকে দেয়। এদিকে গঙ্গা আর মঙ্গা টিভিতে খবর দেখছিল আর দুজনে মিলে গল্প করছিল। দুপুর থেকে হওয়া প্রবল বৃষ্টিতে আশেপাশের সব গ্রাম ডুবে গেছিল। বৃষ্টির জল বেড়ে সব লোকের ঘরে ঢুকে গেছিল। এইসব খবর যখন দেখছিল, সেই সময় গঙ্গার ফোন বাজে। হ্যালো, ও আচ্ছা, আপনি তো খুব ঝামেলায় পড়ে গেছেন। আপনি একদম চিন্তা করবেন না, আমি এখনই আপনার গ্রামের দিকে যাচ্ছি। এই বলে গঙ্গা ফোন রেখে দেয়। ওখানে বসা মঙ্গা সব কথা শুনে বলে, কি হয়েছে শাশুড়ি মা, এত চিন্তিত লাগছে কেন? কার ফোন ছিল? ও জানতে চাওয়াতে গঙ্গা সব কথা ওকে জানায়। সব কথা শুনে মঙ্গা বলে, আরে আপনি অ্যাম্বুলেন্সে ফোন করুন না। আরে, নদীর ওপরের সাঁকো জলে ডুবে গেছে, সারা গ্রামে জল ঢুকে গেছে। এই অবস্থায় ওখানে পৌঁছানো অসম্ভব, কিন্তু আমাদের ওখানে পৌঁছাতেই হবে। একটা কাজ করলে হয় না শাশুড়ি মা? আপনার কাছে উঠতে পারা বিছানা আছে না? আমরা সেটার সাহায্যে ওখানে পৌঁছে ওদের সাহায্য করতে পারি। হ্যাঁ হ্যাঁ, ওটাতে যেতে তো পারি, কিন্তু এত ঝড় বৃষ্টিতে ওটাতে যাওয়া নিরাপদ নয়। ও এই কথা, কোনো ব্যাপার না শাশুড়ি মা,
ওই খাটের উপর একটা রুফ দিয়ে ওটাকে নৌকো বানিয়ে দিতে পারি, তাহলে আমরা ওটা নিয়ে ওখানে যেতে পারি, তাই না? এটা করলে আমরা দরকার মতন হাওয়াতেও উঠতে পারবো, আবার জলেও যেতে পারবো। এই কথা শুনে গঙ্গা খুব খুশি হয় আর বলে, বাহ মঙ্গা, তুই তো দারুণ আইডিয়া দিয়েছিস, চল এখনই চল। এই বলে গঙ্গা নিজের জাদুর বলে ওই উড়তে পারা খাটকে একটা বড় জায়ান্ট বোটে পরিণত করে। তখনই গঙ্গা আর মঙ্গা ওই বোটে চড়ে বেরিয়ে পড়ে। এইভাবে ওরা ওই বোটে করে গিয়ে ওই মেয়েটার গ্রামে পৌঁছায়। গঙ্গা মঙ্গাকে বলে, শোন মঙ্গা, তুই গিয়ে ওই মেয়েটার শাশুড়িকে নিয়ে আয়, আমি রাধিকাকে দেখছি। এই বলে গঙ্গা ঘরের ভেতরে চলে যায় আর মঙ্গা আচ্ছা ঠিক আছে শাশুড়ি মা বলে রাজলক্ষ্মীকে আনতে যায়। ঘরের ভেতরে যাওয়ার পর গঙ্গা ওই মেয়েটির অবস্থা দেখে, শাশুড়ি মা, আমাকে কেউ বাঁচাও। এইসব দেখে গঙ্গা তখনই মেয়েটার কাছে গিয়ে বলে, বেটা ভয় পেও না, ভয়ের কিছু নেই, আমি এসে পড়েছি। তোমার শাশুড়ি মা ফোন করে সব কথা জানিয়েছেন, আমি তোমাকে সাহায্য করতেই এখানে এসেছি, তুমি একটুও ভয় পেও না। এই বলে ও ওই ঘরের সব জল জাদুর বলে সরিয়ে দেয় আর রাধিকার ডেলিভারি করিয়ে দেয়। এর মধ্যে মঙ্গা রাজলক্ষ্মীকে জায়ান্ট বোটে ওঠায়। আসুন আসুন। রাজলক্ষ্মীর সঙ্গে সঙ্গে ও ওখানে দাঁড়ানো আরো দুজনকে বোটে তুলে নেয়। যখন রাজলক্ষ্মী বাড়ি ফেরে তখন ও তাড়াতাড়ি ঘরে এসে গঙ্গাকে দেখতে পায়। তখন গঙ্গা বলে, এই নিন, আপনার বৌমা খুব মিষ্টি একটা নাতনির জন্ম দিয়েছে। এই বলে নাতনিকে রাজলক্ষ্মীর কোলে দেয়। নাতনি দেখে রাজলক্ষ্মী খুব খুশি হয়। দিদি, আপনি সত্যি ভগবানের মতন, ঠিক সময়ে এসে আমার বৌমার প্রাণ বাঁচালেন। আপনার ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এইভাবে রাজলক্ষ্মী গঙ্গাকে ধন্যবাদ জানায়। ওদিকে বিছানায় শুয়ে থাকা রাধিকাও দু হাত জড়ো করে গঙ্গাকে নমস্কার করে। এইভাবে রাজলক্ষ্মী মঙ্গার দিকে তাকিয়ে মঙ্গাকে বলে, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ বেটা, সময় মতন এসে তোমার নৌকোতে করে আমায় বাড়ি ফিরিয়ে আনার জন্য। এইভাবে ও দুজনকে ধন্যবাদ জানায় আর খুশি হয়। গঙ্গা আর মঙ্গা ওই নৌকো করে নিজেদের বাড়ি ফিরে যায়। একদিন মঙ্গা পাশের গ্রামে থাকা ওর মামার মেয়ের বিয়েতে যাবে বলে আলমারি থেকে শাড়ি বার করে সুটকেসে প্যাক করছিল। হঠাৎ কিছু দেখে আশ্চর্য হয়ে যায়। আরে এ কি, সব শাড়ি তো ইঁদুরে কেটে দিয়েছে। এই বলে চেঁচিয়ে ও সব শাড়ি আলমারি থেকে বার করে বিছানায় ছুঁড়ে ফেলতে থাকে। এই লাল রঙের শাড়িটাই আমি বিয়েতে পরবো ভেবেছিলাম, এটাও কেটে দিয়েছে, আমি কি পরবো? এইভাবে কাঁদতে থাকে। এই শুনে ওর শাশুড়ি গঙ্গা বলে, কিসের জন্য তুই এইভাবে কাঁদছিস? এইসব শাড়ি ছুঁড়ে ছুঁড়ে কেন ফেলছিস? তাহলে কি করব শাশুড়ি মা? বিয়ে বাড়িতে আমরা সব বোনেরা লাল রঙের শাড়ি পরবো বলে ঠিক করেছিলাম, কিন্তু এই দেখুন ইঁদুর আমার পুরো শাড়িটা কিভাবে কেটে দিয়েছে। এখন আমি কি করব? শপিং এর সময়ও তো নেই। এইভাবেও কাঁদতে থাকে। তখন ওর শাশুড়ি গঙ্গা বলে, আরে আরে আরে, এখন চুপ কর। এই বলে নিজের পুরনো বাক্স থেকে একটা ছোট্ট আলমারি বার করে তার সামনে কিছু মন্ত্র পড়তেই সেটা বড় হয়ে যায়। এটা ম্যাজিক্যাল আলমারি, এতে ইঁদুরে কাটা বা ছেঁড়া ফাটা পুরনো শাড়ি দিয়ে নিজের ইচ্ছা মতন প্যানেল বোর্ড সেট করবি, তাহলে ওই শাড়ি একদম নতুন লেটেস্ট ডিজাইন আর নিউ প্যাটার্নের হয়ে বাইরে আসবে। এই বলে যে লাল শাড়িটা ইঁদুরে কেটে দিয়েছিল সেটা ভিতরে রাখে। ওই শাড়িটা যখন নতুন হয়ে বাইরে আসে তখন সেটা দেখে মঙ্গা,
আরে বাহ শাশুমা, আপনার তো তুলনা হয় না। আপনি আমার কাছে ভগবানের দেওয়া ম্যাজিক্যাল শাশুড়ি মা। এই বলে ভীষণ ভীষণ খুশি হয়ে সব শাড়ি নিয়ে বিয়ের অনুষ্ঠানে চলে যায়। দুদিন পর বিয়ে বাড়ি থেকে ফেরত এসে খুব খুশি হয়ে শাশুড়িকে বলে, শাশুড়ি মা, বিয়ে বাড়িতে সবাই আমার শাড়ি দেখছিল। তাদের সবাইকে উত্তর দিতে দিতে আমার মাথায় একটা আইডিয়া আসে। কি আইডিয়া শুনি? বলে দিলে তো কোনো থ্রিলই থাকবে না। যদি কিছু গন্ডগোল না করে আপনার কাছ থেকে বাহবা না পাই, তাহলে আমি আপনার বৌমাই না। মঙ্গা বলে। গঙ্গা আর কি করে? ঠিক আছে ঠিক আছে, এখনকার বাচ্চারা বড়দের কোনো কথা শোনে নাকি? এইভাবে নিজের শাশুড়িকে কোনোভাবে রাজি করিয়ে পরের দিন মঙ্গা নিজের পরিচয় লুকিয়ে গ্রামের রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে, পুরনো শাড়ি বিক্রি করবেন, পুরনো শাড়ি, ইঁদুরে কাটা শাড়ির বদলে বড় বড় কড়াই পাবেন, শাশুড়ি বউয়ের ঝগড়ায় ফাটা শাড়ির বদলে বড় বড় বালতি পাবেন, কলে জল আনতে গিয়ে ঝগড়া হওয়ার ফলে ফাটা শাড়ির বদলে নতুন হাড়ি পাবেন, শাড়ি বিক্রি করবেন, শাড়ি। এইভাবে ঘুরে ঘুরে স্টিলের বাসনের বদলে পুরনো শাড়ি কিনে বাড়ি এসে ম্যাজিক্যাল আলমারিতে রেখে সেট করে সেখান থেকে বেরোনো নতুন শাড়িগুলো নিয়ে ঘরের সামনে একটা দোকান খুলে বিক্রি করতে থাকে। রাজস্থান, গুজরাট, কলকাতার নতুন ডিজাইনের শাড়ি কম দামে নিয়ে যান। এইভাবে ও শাড়ি বিক্রি করছিল। ওদিক দিয়ে যেতে যেতে এক কাস্টমার, আরে বাহ, এই শাড়িটা তো সেই পুরনো শাড়িটার মতন যেটা আমি স্টিলের বাসন কেনার জন্য বিক্রি করেছিলাম, কিন্তু এই শাড়িটার রং আর ডিজাইন খুব ভালো লাগছে, এটার দাম কত? এই বলে শাড়ি কিনে চলে যায়। ওনার যাওয়ার পর মঙ্গা, তোরই শাড়ি পাগলি কোথাকারে। এইভাবে এক সপ্তাহ পার হওয়ার পর গ্রামে যত ঘোরাঘুরি করেও একটাও পুরনো শাড়ি কিনতে পারল না। এতে মঙ্গা উদাস হয়ে যায়। আরে বাবারে, এরকম চলতে থাকলে আমার ব্যবসা কেমন করে চলবে? মনে হচ্ছে গ্রামের সবার পুরনো শাড়ি শেষ হয়ে গেছে। আমার ব্যবসা যাতে খারাপ না হয় তার জন্য কিছু না কিছু করতেই হবে আমাকে। এই বলে ও একটা প্ল্যান বানায়। সেদিন রাত্রে সবাই ঘুমিয়ে পড়ার পর লোকেদের বাড়ি ঢুকে বাইরে শুকোতে দেওয়া শাড়ি মঙ্গা কাটতে থাকে। এইভাবে ২-৩ ঘরে মঙ্গা শাড়ি কাটার পর আর একজনের বাড়ি অনেক শাড়ি দেখে, আরে বাহ, আমার জন্যই এই বাড়িতে এত শাড়ি শুকোতে দিয়েছে। এইভাবে ও খুশি হয়ে সেখানে ঢুকে শাড়িগুলো কাটতে কাটতে, শাড়ি তো দেখো, আমার শাড়ি তো দেখো, কিভাবে কাটার জন্য আমায় ডাকছে, শাড়ি তো দেখো, আমার শাড়ি তো দেখো। এইভাবে ও গান গাইতে গাইতে শাড়ি কাটতে থাকে। এর মধ্যেই ওই বাড়ি পাহারা দিতে থাকা একটা বড় সড়ো কুকুর মঙ্গার দিকে রাগে দেখতে থাকে। মঙ্গাকে কামড়ানোর জন্য ওর দাঁত বার করে মঙ্গার দিকে ধীরে ধীরে আসতে থাকে। এইসব না দেখে মঙ্গা শাড়ি কাটতেই ব্যস্ত থাকে। শাড়ি তো দেখো, শাড়ি তো দেখো। এইভাবে গাইতে গাইতে শাড়ি কাটতে থাকে। যখন কুকুর মঙ্গার উপরে লাফাতে যাবে তখন হঠাৎ মঙ্গা পিছনে ফিরে কুকুরকে বলে করে কাঁদতে শুরু করে। ওকে কাঁদতে দেখে কুকুরের দয়া হয় আরও বসে পড়ে। টমি টমি, তুমিও তো একটা মেয়ে, একটা মেয়ের কষ্ট আর একটা মেয়েই তো বুঝতে পারে। আমার শাশুড়ির কাছ থেকে সারা জীবন বকাই খেয়েছি, আর একদিন আমি যখন বললাম যে পাশের গলিতে থাকা টমিকে চিকেন লেগ পিস দেব, তখন আমায় দিতে একদম মানা করে দিল বুড়িটা।
এই জন্য আমি নিজের একটা বিজনেস শুরু করেছি। ব্যবসার জন্যই তো এই সব করতে হচ্ছে। একদিন তুমিও কারোর না কারোর বৌমা হবে। আমার কষ্টটা তুমি বুঝতে পারছো তো? এইভাবে নিজের দুঃখের কথা কুকুরকে শোনাচ্ছিল। এই সব কথা শুনে টমির সহানুভূতির সুরে বলে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর ফিলিং। চুপচাপ এখান থেকে চলে যাও দিদি, কিন্তু কালকে আমার জন্য চিকেন লেগ পিস আনতে ভুলো না কিন্তু। এই বলে ওখান থেকে পাঠিয়ে দেয়। মাঝরাত্রে একটা চোরের মতন হাতে কাঁচি নিয়ে ঘরে ঢুকতে দেখে গঙ্গা মঙ্গার সব কাণ্ড কারখানা বুঝতে পারে। আচ্ছা, এই সব করে বেড়াচ্ছিস তুই? গঙ্গা নিজের মনে ভাবে। পরের দিন ওই সব গলি দিয়ে ঘুরে নিজের কাটা সব শাড়ি স্টিলের বাসনের বদলে কিনে নেয়। ওই সব শাড়ি ও আলমারিতে রেখে সেট করার পর যে নতুন শাড়িগুলো বের হয় সেগুলো নিয়ে আবার বিক্রি করার জন্য রেখে দেয়। কিছুক্ষণের মধ্যেই সব শাড়ি বিক্রি হয়ে যায়। ঘরে বসে আরাম করে টাকা গুনতে থাকা মঙ্গা বাইরে কারোর চেঁচানোর আওয়াজ শুনতে পায়। চুড়েল কোথাকারের, হাজার হাজার টাকা নিয়ে আমাদের ছেঁড়া শাড়ি বিক্রি করেছিস। এই বলে সব ছেঁড়া ফাটা শাড়ি নিয়ে মঙ্গার মুখে ছুঁড়ে মারে। এই সব দেখে মঙ্গা ভ্যাবাচাকা খেয়ে যায়। এই সব দেখতে থাকা গঙ্গা মঙ্গার হাতের থেকে টাকাগুলো নিয়ে ওদের ফিরিয়ে দেয়। এ কি শাশুড়ি মা, এটা কিভাবে হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। সে যখন বলে তখন গঙ্গা বলে, এটা একটা ম্যাজিক্যাল আলমারি। এতে শুধু ছেঁড়া ফাটা শাড়ি রাখলেই নতুন শাড়ি বের হয়। তাতে যদি ইচ্ছা করে ছেঁড়া কাটা শাড়ি রাখা হয় তাহলে তা অ্যাকসেপ্ট করে না, সেই জন্য এরকম হয়েছে। কিন্তু শাড়িগুলো ওরকমই বেরোলো মানে? তুই রাত্রিবেলা সবার বাড়ি গিয়ে সব শাড়িগুলো কেটে সকালে নিজেই সেগুলো কিনে নিয়ে আসিস, তাই তো? এই বলতেই মঙ্গা চমকে যায়। সাথে সাথে বলে, ছি ছি ছি, আমি কেন এমন করতে যাব শাশুড়ি মা? যাদের নাম শুনে সারা গ্রাম থরথরিয়ে কাঁপে, যার নাম শুনে মাথা উঁচু করে চলা লোক মাথা নিচু করে চলে, আমি সেই ঘরের বউ শাশুড়ি মা। এই সব বড় বড় কথা বলে ও নিজেকে বাঁচানোর চেষ্টা করে। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলছিস। মাথা উঁচু করে চলা লোককে তোর পাগলামির জন্য মাথা নিচু করতে হয়। আমি তোর কাণ্ড কারখানা ভালো করে জানি, যা গিয়ে রান্না কর। এই বলে গঙ্গার যেতেই মঙ্গা বলে, চলো, ভালোই হলো, কোনো না কোনো ভাবে আমার প্রাণটা তো বেঁচে গেল। সত্যি সত্যি এই বুড়ি কোনো সাধারণ বুড়ি নয়, ম্যাজিক্যাল শাশুড়ি মা। বলে নিশ্চিন্তে নিঃশ্বাস নেয়। দিন গঙ্গা আর মঙ্গা দুজনে বসে টিভি দেখছিল। টিভিতে আইফেল টাওয়ারের সম্বন্ধে দেখে মঙ্গা মনে মনে ভাবে, আরে বাহ, এই টাওয়ার কি সুন্দর! আমি যখন ছোটবেলায় সিনেমাতে দেখেছিলাম তখন থেকেই ঠিক করেছিলাম কখনো না কখনো এই টাওয়ার দেখতে যাওয়া উচিত। কি আর করা, ওটা দেখতে যেতে গেলে ভালো ভাগ্য থাকার দরকার। কিন্তু সারা জীবনে কম করে একবার তো গিয়ে দেখাই উচিত। এই ভেবে ও মনে মনে দুঃখ পেতে থাকে। এই শুনে গঙ্গা বলে, এটা কি বকবক করছিস? আমাকে শান্তি মতন টিভিও দেখতে দিবি না নাকি? গঙ্গা জোরে চেঁচায়। তখন মঙ্গা কাঁদতে কাঁদতে বলে, এটা বকবক না শাশুড়ি মা, আমার দুঃখ। আমি আজ পর্যন্ত আইফেল টাওয়ার দেখিনি। আমার ভাগ্যে ওটা দেখা লেখা আছে কিনা কে জানে।